আসসালামু আলাইকুম, শুভেচ্ছা ও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম। 3 ঘন্টা বিরতি শেষে গোপালগঞ্জ জুড়ে আবারও চলছে অনির্দিষ্টকালের কারফিউ। অপরাধীদের নৌপথে পালানো ঠেকাতে কোস্টগার্ড মোতায়েন। সরকার পক্ষপাতমূলক আচরণ করছে বলে বিএনপির অভিযোগ। একটি মহল ফ্যাসিবাদ ফিরিয়ে আনার পায়তারা করছে মন্তব্য। জাতীয় সমাবেশ ঘিরে যানজট, জনভোগান্তির জন্য আগাম ক্ষমা চাইল জামায়াত। সমাবেশ সফল করতে রাজধানীবাসীর সহযোগিতা কামনা। মুজিববাদ ও ফ্যাসিবাদ শেষ না হওয়া পর্যন্ত এনসিপির লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা। হামলা মামলা দিয়ে এনসিপিকে দমন করা যাবে না মন্তব্য। এবং বৈশ্বিক উষ্ণায়ন সহনীয় মাত্রায় রাখতে মেহেরপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করবে প্রত্যাশা। Primacy inbuilt. German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেল আইর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছে পুরো সংবাদে। গোপালগঞ্জে জারি করা অনির্দিষ্টকালের কারফিউ বেলা 11টা থেকে 2টা পর্যন্ত শিথিল থাকার পর আবারও কারফিউ দেওয়া হয়েছে। গোপালগঞ্জে সংঘর্ষ এবং অগ্নিসংযোগের ঘটনায় 75 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও 400-500 জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার রাত 9:15 পর্যন্ত 48 জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিরা নৌপথে যাতে পালাতে না পারে সেজন্য কোস্টগার্ড মোতায়েন করা হয়েছে। এদিকে গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে হামলা ও সংঘর্ষের গুলিবিদ্ধ রমজান মুন্সি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত 2টার দিকে মারা যান। এ নিয়ে গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়ালো 5 জনে। গুলিবিদ্ধ আরও 2 জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। গোপালগঞ্জে জুলাই পদযাত্রায় কেন্দ্রীয় নেতাদের উপর হামলার প্রতিবাদে 3 দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এই বিক্ষোভ সমাবেশ করে দলটি। বিক্ষোভ সমাবেশে এনসিপির নেতারা বলেন, গোপালগঞ্জে শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালিয়ে গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে। এই ঘটনার ন্যায় বিচার নিশ্চিত না হলে সারা দেশে আরও বড় আন্দোলন করা হবে। এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীদের পাশাপাশি কেন্দ্রীয় নেতারা সমাবেশে বক্তব্য রাখেন। সরকার বিএনপির প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে এমন অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল নয়। বিএনপিকে মাইনাস করে ক্ষমতায় যাওয়ার খায়েশ পূরণ হবে না। আলাদা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, একটি মহল ফ্যাসিবাদ ফিরিয়ে আনার পায়তারা করছে। আক্তার হোসেন জানাচ্ছেন। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে মৌন মিছিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা মহানগর বিএনপি। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মিছিল পূর্ববর্তী সমাবেশে মির্জা আব্বাস অভিযোগ করেন, একটি দল শহীদদের বিক্রি করে নিজেদের রাজনীতি প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। আপনারা ভাবছেন বিএনপি ক্ষমতা যদি না থাকে তাহলে আপনাদের ক্ষমতায় যাওয়ার পথ প্রশস্ত হয়ে গেল। আরে ভাই, বিএনপির একটা নেতা কর্মী জীবিত থাকতে কখনোই আপনাদের খায়েশ কখনো পূরণ হবে না। একটি নির্বাচন দেন, দিলে কিন্তু যেটা হবে, দেশের যে আজকে অশান্ত পরিস্থিতি, এই অশান্ত পরিস্থিতি ঠান্ডা হয়ে যাবে। আর না দিলে আমরা ভাববো দেশকে অশান্ত করার প্রক্রিয়া আপনারাই করছেন। মিরপুরের পল্লবীতে মহানগর উত্তর বিএনপির মৌন মিছিল কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জনগণকে সঙ্গে নিয়ে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখার কথা বলেন তিনি। গণতন্ত্রের সৌন্দর্য হলো আমরা সর্ববিষয়ে হয়তো একমত হব না, কিন্তু আমরা জাতির স্বার্থে, জনগণের স্বার্থে, দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে আমরা সবাই একই রাস্তায় ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব। এটাই হচ্ছে আমাদের। নেতারা বলেন, কিছু কিছু রাজনৈতিক দল পরিস্থিতি ঘোলাটে করে নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশের প্রস্তুতি শেষ পর্যায়ে। জামায়াত নেতাদের প্রত্যাশা, সারা দেশের 10 লাখ নেতাকর্মীর সমাগম ঘটবে শনিবারের সমাবেশে। ইতিহাসের সবচেয়ে বড় জামায়াতের মধ্য দিয়ে প্রথমবার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করছে জামায়াতে ইসলামী। তাফহিমুল ইসলাম জানাচ্ছেন। চলছে মঞ্চ নির্মাণের কাজ। প্রথমবারের মতো কোনো বড় সমাবেশের প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ইতিহাসের সবচেয়ে বড় জমায়েতের মাধ্যমে নিজেদের শক্তিমাত্রা প্রদর্শনের পাশাপাশি নতুন জোটের ঘোষণাও আসতে পারে বলে জানিয়েছে জামাত। জাতীয় সমাবেশের প্রস্তুতি দেখতে সোহরাওয়ার্দী উদ্যানে আসেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সহ কেন্দ্রীয় নেতারা। জাতীয় সমাবেশের মাধ্যমে সরকার লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত সহ 7 দফা দাবি মেনে নেওয়ার ব্যাপারে আশাবাদী নেতারা। স্থলপথ, নৌপথ এবং সড়কপথ, সমস্ত রেলপথ, সব দিক থেকে আমাদের লোকেরা কিন্তু সকাল থেকে রাতেই ঢাকায় প্রবেশ শুরু করবে ইনশাআল্লাহ। আমাদের যে 7 দফা এবং আরো দফা জনগণের বাড়ছে, এই সমাবেশ যত এগিয়ে আসছে গণ দাবি তত বৃদ্ধি পাচ্ছে। সবই জাতীয় নেতৃবৃন্দ আগামীকাল এই সমাবেশ থেকে ইনশাআল্লাহ উচ্চকিত করবেন। জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে রাজধানীবাসীর কাছে সহযোগিতা চান এবং সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেন দলটির সেক্রেটারি। যে এই লক্ষ লক্ষ মানুষ প্রবেশ করার কারণে আমাদের রাজধানীতে যে লক্ষ লক্ষ লোক প্রবেশ করবে তাতে কিছু যানজট হবে, সাময়িক কিছু জনদুর্ভোগ হতে পারে। এই জন্য আমরা রাজধানী ঢাকাবাসীর কাছে এবং দেশবাসীর বিভিন্ন সড়কে, রেলপথে যেসব যানজট এবং কিছুটা কষ্ট হবে, আমাদের সম্মানিত আমিরে জামাতের পক্ষ থেকে আমি রাজধানীবাসী এবং দেশবাসীর কাছে অগ্রিম ক্ষমা প্রার্থনা করছি। সমাবেশে অংশ নেওয়ার জন্য ইতিমধ্যে লক্ষাধিক নেতাকর্মী রওনা দিয়েছেন। এছাড়া 4টি ট্রেন, কয়েক হাজার বাস সহ লঞ্চের ব্যবস্থা করেছে জামায়াতে ইসলামী। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। মুজিববাদ ও ফ্যাসিবাদ শেষ না হওয়া পর্যন্ত এনসিপির লড়াই চলবে বলে ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। মুন্সিগঞ্জের পথসভায় তিনি বলেন, হামলা মামলা দিয়ে এনসিপিকে দমন করা যাবে না। দেশ নির্মাণের সামনে আরেকটি লড়াই আসছে, সেই লড়াইয়ের জন্য নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান এনসিপির আহ্বায়ক। নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে তাফহিমুল ইসলামের আরও একটি রিপোর্ট। দেশ গড়তে জুলাই পদযাত্রায় রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল বিভাগের সব জেলা শেষে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জে। হাজার হাজার নেতাকর্মীদের নিয়ে নারায়ণগঞ্জে পদযাত্রা করে জাতীয় নাগরিক পার্টি। এতে কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি স্থানীয় নেতাকর্মীরাও অংশ নেয়। নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ থেকে শুরু হয়ে চাষারা বিজয় চত্বরে শেষ হয় পদযাত্রা। পরে এক পথসভায় কথা বলেন দলের কেন্দ্রীয় নেতারা। বলেন, বাংলাদেশের 1 ইঞ্চি জায়গাতেও আওয়ামী লীগ ফ্যাসিস্টদের জায়গা হবে না। আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের পুনর্বাসন আমাদের মৃত্যু পরোয়ানা নিয়ে আসে। সুতরাং আপনি যেভাবে সুশীলতা দেখাতে পারেন, আমি আস্তাদ আব্দুল্লাহ আওয়ামী লীগের সাথে সুশীলতা দেখাবো। রাজনৈতিক দলগুলোর মধ্যে দেশ পরিচালনার ব্যাপারে নীতিগত একমতের জায়গা তৈরি হচ্ছে। আমরা শপথ চাই, নীতিগতভাবে দেশ পরিচালনার যে শপথ আমরা নিচ্ছি সেটাকে কার্যক্ষেত্র বাস্তবায়ন করতে হবে। নারায়ণগঞ্জের আগে মুন্সিগঞ্জে পদযাত্রা ও পথসভা করে এনসিপি। শহরের বিভিন্ন স্থানে পদযাত্রা শেষে পথসভায় কথা বলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা জানি সামনে আমাদের আরেকটি লড়াই আসতেছে, আমরা সেই লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছি। আমরা জানি আমাদের লড়াই অনেক ফান্ডে করতে হবে। মুন্সিগঞ্জবাসী সেই সাহসিকতার সাথে সামনে নতুন বাংলাদেশ নির্মাণের লড়াইয়ের সাথে থাকবে আমরা জানি। নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ পদযাত্রা শেষে শনিবার চট্টগ্রাম বিভাগে পদযাত্রা ও পথসভা করবে জাতীয় নাগরিক পার্টি। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই। বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার অফিস খুলতে সমঝোতা স্মারক সই হয়েছে। 3 বছরের জন্য এই সমঝোতায় সই করেছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম ও জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। এই সমঝোতাকে মানবাধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশের অঙ্গীকারের ভিত্তিপ্রস্তর হিসেবে উল্লেখ করেন ভলকার তুর্ক। এতে তাদের তথ্য অনুসন্ধানের সুবিধা ছাড়াও বাংলাদেশের চলমান সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে পারবে বলে মনে করেন তিনি। বাংলাদেশের দক্ষতার প্রশংসা করেছেন স্পেস এক্সের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার।
দেশে স্টারলিংকের কার্যকর উৎক্ষেপণের সহায়তার জন্য বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের সমন্বিত প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাতের সময় তিনি এ কথা বলেন। লরেন ড্রিয়ার বলেন, 150টি দেশ ও অঞ্চলে কাজ করে স্পেসএক্স। বাংলাদেশের মতো এত দক্ষতা এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আগে কখনো দেখেনি কোথাও। প্রধান উপদেষ্টা বাংলাদেশ সফরের জন্য ভাইস প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়ে বলেন, বর্ষাকাল বাংলাদেশের একটি সুন্দর সময়, তবে এখানে জলাবদ্ধতা হয়, একই সঙ্গে বন্যার চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। এ কারণে সংযোগ বজায় রাখার জন্য নির্ভরযোগ্য প্রযুক্তির প্রয়োজন। প্রধান উপদেষ্টা বলেন, পার্বত্য অঞ্চলের প্রত্যন্ত এলাকায় যোগাযোগ ব্যবস্থা উন্নত করাও জরুরি। এই অঞ্চলগুলোতে উপযুক্ত স্কুল, শিক্ষক এবং চিকিৎসকের অভাব রয়েছে। 100টি স্কুলে অনলাইন শিক্ষা চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যাতে বিচ্ছিন্ন এলাকার শিক্ষার্থীরা উপকৃত হবে। স্পেসএক্সের গ্লোবাল এঙ্গেজমেন্ট কনসালট্যান্ট রিচার্ড গ্রিফিথস, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং অন্যরাও সে সময় উপস্থিত ছিলেন। বৈশ্বিক উষ্ণায়ন সহনীয় মাত্রায় রাখতে সবুজ বেষ্টনী গড়তে মেহেরপুরে বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে কর্মসূচিতে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। এমন আয়োজন ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করবে বলে মনে করেন বিশিষ্টজনেরা। গোলাম মোস্তফার তথ্য ও ভিডিওচিত্রে আফরোজা হাসি জানাচ্ছেন। জলবায়ুর বিরূপ প্রভাবে বন্যা, ঝড়, জলোচ্ছ্বাস সহ বেড়ে চলা প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি পরিবেশ বিধ্বংসী নানা কর্মকাণ্ডে বিপর্যস্ত প্রাণ প্রকৃতি। পরিবেশ ও প্রকৃতির ক্ষয়ক্ষতি কমানোর পাশাপাশি সবুজ বেষ্টনী গড়ে তুলতে সারা দেশের মতো মেহেরপুরেও বৃক্ষরোপণ করছে প্রকৃতি ও জীবন ক্লাব। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে মেহেরপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। মেহেরপুর সীমান্তবর্তী অঞ্চল বলে এখানে বৃষ্টিপাত যেমন কম হয়, আবার এইখানে গাছ যদি বেশি না হয় তাহলে এই যে বাতাসের যে আর্দ্রতা, সে আর্দ্রতার না থাকলে বৃষ্টিপাত কিন্তু হবে না, এবং এই বৃষ্টিপাতকে যদি ত্বরান্বিত করতে হয় গাছের প্রয়োজন সবচেয়ে বেশি। সুতরাং আমরা গাছ শুধু লাগাবোই না, পরিচর্যাও করব একে বড় করার জন্য। আসুন আমরা সবাই হাতে হাত মিলিয়ে সারা বাংলাদেশে সবুজে ছেয়ে ফেলি। পরিবেশ সুরক্ষায় সম্পৃক্ততা বৃদ্ধিতে কবি কাজী নজরুল শিক্ষা মঞ্জিলের শিক্ষার্থীদের গাছের চারা উপহার দেওয়া হয়। চারাগুলো আছে, এগুলো আমার বাড়ির আঙিনা এবং বিভিন্ন জায়গায় আমি রোপণ করব। গাছে পানি দিব, প্রতিদিন দেখাশোনা করব, এখান থেকে ফল হবে, অক্সিজেন হবে, এভাবে আমাদের পরিবেশটা আরো সুন্দর হবে। গাছ লাগানোর মৌসুমে আমরা যে গাছগুলি পেলাম আমার শিক্ষার্থীদের হাতে আমরা তুলে দিতে পেরেছি চ্যানেল আই প্রকৃতি ও জীবনের মাধ্যমে। তাদেরকে আমরা আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি। সারা দেশে যদি এইভাবে গাছ লাগানো যায় তাহলে ইনশাল্লাহ আমাদের দেশে প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি পাবে। শুধু বৃক্ষরোপণই নয়, কাঙ্ক্ষিত ফলাফল পেতে প্রয়োজন যথাযথ পরিচর্যাও। বৃক্ষ যেমন একদিকে যেমন প্রকৃতির যেমন জীব বৈচিত্র্যকে রক্ষা করে, অন্যদিকে আমাদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করে। জীবন ও প্রকৃতি ক্লাবকে সাধুবাদ জানাই এই ধরনের প্রোগ্রামের জন্য। আশা করি সারা দেশব্যাপী এইটি যে চালু হয়েছে এটা সবার জন্য, দেশের জন্য মঙ্গলজনক হবে। প্রাকৃতিক বনায়ন না থাকার কারণে আমাদের নিজস্বভাবে প্রত্যেকটা পরিবারকে আমরা গাছ লাগাতে উদ্বুদ্ধ করছি। প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ অভিযানে আবারও সবুজ শ্যামল হয়ে উঠবে প্রকৃতি ও পরিবেশ, প্রত্যাশা সবার। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। বিশ্বব্যাপী প্রকৌশল প্রযুক্তির উৎকর্ষ সাধনে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে যুক্তরাজ্যের ইনস্টিটিউট অফ সিভিল ইঞ্জিনিয়ার্স স্টুডেন্ট চ্যাপ্টার উদ্বোধন করা হয়েছে। এই উদ্যোগ যুক্তরাজ্য বাংলাদেশের একাডেমিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি আঞ্চলিক উন্নয়নে ভূমিকা রাখবে বলে জানান সংশ্লিষ্টরা। অনুষ্ঠানে শিক্ষাবিদরা বলেন, এখানের শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে। মইনুল হাসান জানাচ্ছেন। 1818 সালে প্রতিষ্ঠিত যুক্তরাজ্য ভিত্তিক ইনস্টিটিউশন অফ সিভিল ইঞ্জিনিয়ার্স আইসিইতে 150টি দেশের 95,000 প্রকৌশলী সদস্য রয়েছেন। আইসিই এর সহযোগিতায় এর প্রজন্মের প্রকৌশলীদের পেশাগত স্বীকৃতি, অবকাঠামো উন্নয়ন এবং টেকসই করতে গাজীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে শুরু হলো ইনস্টিটিউট অফ সিভিল ইঞ্জিনিয়ার্স স্টুডেন্ট চ্যাপ্টার। This is the first time in Bangladesh IUT Civil Engineering, Civil and Environmental Engineering is going to launch the student chapter. So definitely we should appreciate. When you start thinking positively with your career and attitude,
and you will see that you are cruising up and you are holding your global presence. So that's the very important way. I encourage each of you to explore ICE not just as a qualification but as a community one that will grow with you and challenge you and equip you to serve the nations and the world. এই প্রতিষ্ঠানে অর্জিত জ্ঞান বিশ্বজুড়ে বাংলাদেশের প্রকৌশলীদের নতুন পথ উন্মোচন করতে সহযোগিতা করবে বলে মনে করেন শিক্ষাবিদরা। This is the place where we create new knowledge. This is the only difference between college, school and the university. In school, college, they don't create any new knowledge. In university, you do. So, through research, you create new knowledge. You are free to read any book. বাংলাদেশে ভারপ্রাপ্ত ব্রিটিশ হাই কমিশনার জেমস গোল্ডম্যান এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশের পরবর্তী প্রজন্মের প্রকৌশলীদের সহযোগিতা করতে প্রস্তুত যুক্তরাজ্য। মনুল হাসান, চ্যানেল আই, গাজীপুর। এরই সাথে সংবাদে নিয়ে নিচ্ছে খানিকক্ষণের বিরতি, আর বিরতির পর অন্যান্য সংবাদের সাথে জানিয়ে ফিরব। ভারতের পাঠ্য বইয়ে মোগল সম্রাটদের সমালোচনা এবং মারাঠা, রাজপুত ও উপজাতি সম্প্রদায়ের বীরত্বের ইতিহাস পাঠ্যক্রম নিয়ে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের অভিযোগ। বিরতির পর আমন্ত্রণ আরও একবার। বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপিকে নিয়ে একটি মহল অপপ্রচার চালাচ্ছে। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে এবং আহতদের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাতে এসব কথা বলেন তিনি। দোয়া মাহফিল ও সমাবেশে আরও ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া, জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন এবং অন্যরা। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ৭১ বাংলাদেশের পক্ষ অবস্থান নিয়েছিল এবং তারা সেই রাষ্ট্রপতি জিয়া রহমানের হাতে পরাস্ত হয়েছে। আজকেও তারা সে ভয় পায়, তারা বারবার তারেক রহমানের হাতে পরাস্ত হবে। ট্রাম্প প্রশাসনের বাণিজ্য নীতির ভারসাম্য আনতে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনার বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ। তবে বাংলাদেশের কাছে নিজেদের এয়ারবাস বিক্রির আশা ছাড়ছে না ফ্রান্স। দেশটির রাষ্ট্রদূত মারি মজদুপে আশা করছেন বোয়িং এর পাশাপাশি বাংলাদেশ বিমানের বহরে যুক্ত হবে এয়ারবাসও। পান্তুর রহমান জানাচ্ছেন, বৈশ্বিক বাণিজ্য সমঝোতাই হোক কিংবা কৌশল, বাংলাদেশের রাষ্ট্রীয় ক্যারিয়ার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বরাবরই দাপুটে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান বোয়িং। নতুন মেয়াদে দায়িত্ব নেয়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত ৩৫% শুল্ক ভার এড়াতে যুক্তরাষ্ট্র থেকে আরও বোয়িং কেনার বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ সরকার। তবুও আশা ছাড়ছে না ফ্রান্স। Discussions are still going on, and of course we noted with some preoccupation some kind of commitment by the interim government to buy Boeing airplanes because of the Trump's tariff policy, and we want a fair level playing field for everybody, and we think your national carrier needs to have both Airbus and Boeing in its fleet for to be a sound fleet and to give the most diverse offer to the passengers. এয়ারবাস বিক্রি ছাড়াও স্যাটেলাইট উন্নয়ন সহ বাংলাদেশের সঙ্গে চলমান প্রকল্পগুলো নিয়ে আশাবাদী রাষ্ট্রদূত। We would like to engage more with your government, so we understand that we need to be patient because of the review which is being done about many projects. Our projects are not concerned, but we would like to see them being more quickly implemented. আগের সরকারের সঙ্গে অনেক দূর এগিয়ে নেওয়া আলাপের রেশ ধরে গত জুনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গেও কথা বলেন এয়ারবাসের নির্বাহী সহ সভাপতি ওয়াল্টার ভ্যান ওয়ার্স। পান্তুর রহমান, চ্যানেল আই, ঢাকা। যারা দেশকে জুলাই পরবর্তী অবস্থায় ফেরাতে চায়, পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রীকে পুনর্বাসন করতে চায়, তাদের প্রতিহত করতে অবিলম্বে জাতীয় নির্বাচন প্রয়োজন বলে মনে করেন পুলিশের সাবেক আইজি আশরাফুল হুদা।
তার মতে স্থানীয় স্বাধীনভাবে কাজ করতে দিলে এই পুলিশ দিয়েই অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব। এনামুল কবির রূপম জানাচ্ছেন। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে মাঝে মাঝেই ঘটছে মব সন্ত্রাস। কোথাও বিশেষ ব্যক্তিকে আটক করে, আবার কোথাও উত্তেজিত জনতাকে বুঝিয়ে কোনো মতে মব সন্ত্রাস সামাল দিচ্ছে পুলিশ। এমন প্রেক্ষাপটে রাজধানীর এফডিসি মিলনায়তনে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত মব সন্ত্রাস প্রতিরোধে করণীয় শীর্ষক ছায়া সংসদ। বিতর্কে অংশ নেয় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও সাউথ ইস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। যারা জুলাই পরবর্তী অবস্থায় ফিরে যেতে চায় বা যিনি দুনিয়ার অপকর্ম করে দেশ ছেড়ে পালিয়ে গেছেন মহিলা, তাকে আবার ফিরায় নিয়ে আসতে চায়, তাদের একটা চেষ্টা এর মধ্যে থাকতে পারে এই সমস্ত ঘটনা সৃষ্টি করার জন্য। এবং এটা তখনই হবে, কিভাবে সম্ভব হবে, যাতে ইলেকশনটা না হয় বা ইলেকশনটা অনেক দেরি হয়ে যায়। কাজে এইরকম একটা ফোর্স যে কাজ করছে ইলেকশনকে পিছিয়ে দেওয়ার জন্য, এটা অনস্বীকার্য এবং এটা যে কোনো অবস্থায় আমাদের এটা প্রতিহত করতে হবে। এখন পুলিশ যে পর্যায়ে আসে, আই টেল ইউ, আজকে পুলিশকে বলেন যে ডিসেম্বরে ইলেকশন করতে হবে, কেমন করে করবা জানি না, ইউ ডু ইট, পুলিশ উইল ডু ইট, আই টেল ইউ। তাদেরকে কাজের মধ্যে ইন্টারফেয়ার করবেন না। গোপালগঞ্জের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে কথা বলেন সাবেক আইজিপি। জিয়াউর রহমান হত্যাকাণ্ড, শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ড, দুইটা প্রেসিডেন্ট মারা গেছে। আপনার 21শে আগস্ট গ্র্যান্ড হামলার ঘটনা যদি বলেন, এরকম যত বড় বড় ঘটনা হয়েছে, সব জায়গায় ইন্টেলিজেন্স ফেইলিয়ার। আগে থেকে ইন্টেলিজেন্স তারা এই সমস্ত কোনো রকম তথ্য দিতে পারেনি। আই সেড যে এসপি ইজ ওয়ান ইউনিট আমাদের পুলিশ বাহিনীর মধ্যে, যেটাকে সবচেয়ে বেশি অ্যাটেনশন দিতে হবে। রাজনৈতিক ফায়দা হাসিল করতে নৈরাজ্য করে তার দায় বিএনপির উপর চাপানো হচ্ছে বলেও উল্লেখ করেন সাবেক আইজিপি। বিএনপির উপর দোষ দিয়ে রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা করে। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। বিগত 3টি জাতীয় নির্বাচনে বিতর্কিত প্রতিবেদন দেয়া পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিলের সিদ্ধান্তকে যথার্থ মনে করেন নির্বাচন বিশেষজ্ঞ আব্দুল আলিম। যারা নিরপেক্ষতা বজায় রেখেছে তারা নতুন করে নিবন্ধন পাবে বলেও মনে করেন তিনি। তবে নিবন্ধন বাতিল হওয়া পর্যবেক্ষক সংস্থা জানিপপের চেয়ারম্যান মনে করেন ঢালাওভাবে সবার নিবন্ধন বাতিল করা উচিত হয়নি। নাজিব বেগ জানাচ্ছেন। 2018 সালের সংসদ নির্বাচনের অনিয়ম নিয়ে যখন বিভিন্ন মহলে আলোচনা, তখন 4 বিদেশি নাগরিককে নির্বাচন পর্যবেক্ষক হিসেবে পরিচয় করিয়ে ভোট অবাধ ও সুষ্ঠু হয়েছে বলে দাবি করে ইলেকশন মনিটরিং ফোরাম ও সার্ক হিউম্যান রাইটস ফাউন্ডেশন নামের দুটি সংস্থা। একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু হয়েছে। নিজের লেখা বইয়ে সার্ক হিউম্যান ফাউন্ডেশনকে একটি ভুয়া সংগঠন বলে উল্লেখ করেন সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। বিগত 3 নির্বাচনে আন্তর্জাতিকভাবে স্বীকৃত তেমন কোনো পর্যবেক্ষক দলের উপস্থিতি ছিল না। তবে নাম সর্বস্ব অনেক সংস্থাকে পর্যবেক্ষক হিসেবে নিবন্ধন দেওয়ার অভিযোগ ছিল। বৃহস্পতিবার 96টি পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল করে ইসি। বাদ পড়ার তালিকায় রয়েছে জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদ। সংস্থার চেয়ারম্যানের দাবি, বিগত নির্বাচনগুলো পুরোপুরি সুষ্ঠু হয়েছে এমনটি বলেননি তারা। এই যে 96টা সংগঠন, এর মধ্যে ডক্টর মঈন খানের অর্গানাইজেশন আছে। আপনি কি মনে করেন তারা বৈধতা দিয়েছে গত 3টা নির্বাচনে? আমরা দিয়েছি। আমরা বলেছি ত্রুটিপূর্ণ। যাদের মেয়াদ ছিল তাদের রেখে দেওয়া ভালো। নতুন কেউ যদি মেয়াদ না থাকে বা আপনার আগ্রহী হয় বা আগে বাদ পড়েছে, তাদের সুযোগ করে দেওয়া উচিত ছিল। এমন সিদ্ধান্তে নতুন করে কোনো ভুইফোর সংস্থা নিবন্ধন পাবে না মনে করেন এই নির্বাচন বিশেষজ্ঞ। বিগত সময়ে বেশ কিছু প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের তালিকাভুক্ত হয়েছিল এবং তার অনেকে বিতর্কিত রিপোর্টও দিয়েছে, আমরা পত্রপত্রিকায় দেখেছি। কাজেই তাদের নিবন্ধন থাকার কোনো কারণ নেই। যারা প্রকৃত অর্থে নির্বাচন পর্যবেক্ষণ করেছে, তাদের ক্রেডিবিলিটি বজায় রেখে তাদের নিবন্ধন হয়তো আবার নতুন করে হবে, এটা আমার ধারণা বা বিশ্বাস। নতুন নীতিমালায় ভোটের 3 দিন পর্যবেক্ষক রাখার সিদ্ধান্ত ইতিবাচক বলে মনে করেন তিনি। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সিরাজগঞ্জ 3 আসন তারাস রায়গঞ্জ থেকে নির্বাচিত 4 বারের সংসদ সদস্য এবং সিরাজগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মান্নান তালুকদার মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার বেলা 11টায় রাজধানীর ধানমন্ডির নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল 89 বছর। শুক্রবার বাদ আসর সংসদের দক্ষিণ প্লাজায় মরহুমের প্রথম জানাজার নামাজ হয়েছে।
জানা যায় বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং তাঁর দীর্ঘদিনের সহকর্মীরা শরিক হন। শনিবার সকাল 10টায় তারাস ঈদগাঁও মাঠে দ্বিতীয়, রংপুর দুপুর 12টায় ধুবিল মাঠে তৃতীয়, বাদজোহর রায়গঞ্জের ধানগড়া হাইস্কুল মাঠে চতুর্থ এবং বাদ আসর সিরাজগঞ্জ ইসলামিয়া কলেজ মাঠে পঞ্চম ও শেষ জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে তাকে দাফন করা হবে সিরাজগঞ্জের মালসাপাড়া কবরস্থানে। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিটোল টাটা, আন্তর্জাতিক সংবাদ। ভারতে অষ্টম শ্রেণীর জন্য নতুন ইতিহাস বই এক্সপ্লোরিং সোসাইটি ইন্ডিয়া অ্যান্ড বিয়ন্ড নিয়ে শুরু হয়েছে বিতর্ক। বইটিতে মুঘল সম্রাটদের পরিচিতিতে বড় পরিবর্তন আনা হয়েছে। সম্রাট আকবরকে উল্লেখ করা হয়েছে সহনশীলতা ও বর্বরতার মিশ্রণ হিসেবে। তবে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং এনসিইআরটি বলছে বইয়ের তথ্য প্রমাণ ভিত্তিক ও ভারসাম্যপূর্ণ। আওরঙ্গজেবকে চিত্রিত করা হয়েছে নির্দয় সামরিক শাসক হিসেবে, যিনি একের পর এক মন্দির ও গুরুদ্বার ধ্বংস করেছেন বলে উল্লেখ করা হয়েছে। বইয়ে মোগলদের কঠোর সমালোচনা করা হলো মারাঠা, রাজপুত, অহোম, শিখ, জাট ও উপজাতি সম্প্রদায়ের বীরত্ব এবং প্রতিরোধের ইতিহাস তুলে ধরা হয়েছে। বিশেষজ্ঞ মহলে এই পাঠ্যক্রম নিয়ে রাজনৈতিক উদ্দেশ্যের অভিযোগ উঠেছে। এনসিইআরটির প্রধান সমাজবিজ্ঞান উপদেষ্টা মাইকেল টানিনো এবং কেন্দ্রীয় মন্ত্রী BL ভার্মা বলেছেন, অতীতে যে ঘটেছে ভবিষ্যৎ প্রজন্মের তা জানা উচিত। এবারে স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। আলিয়াস ফ্রান্সিস দ্য ঢাকার লা গ্যালারিতে শুরু হয়েছে চিত্রশিল্পী লিটন করের একক চিত্র প্রদর্শনী। নারী, মহাবিশ্ব ও তার অন্তহীন অসীমতাকে বিশ্লেষণধর্মী ও কাব্যিক ভঙ্গিতে তুলে ধরেছেন শিল্পী। 25টি বড় আকারের তেলচিত্রে বাস্তবতা ও কল্পনার মিশ্রণে তুলে ধরা হয়েছে নারীর সহিষ্ণুতা, সৌন্দর্য এবং মহাজাগতিক শক্তির প্রতীক। আয়োজনে ছিলেন শিল্পী অধ্যাপক ফরিদা জামান, মাহরুখ মহিউদ্দিন, পর্বতারোহী নিশাত মজুমদার সহ বিশিষ্টজনেরা। প্রদর্শনীটি চলবে 26শে জুলাই পর্যন্ত। এবারে কৃষি সংবাদ। মেহেরপুরে এবার মেহেরচণ্ডীমুখী আমন কচু নিয়ে বিপাকে পড়েছেন চাষিরা। ক্রেতা না পাওয়ায় জমি থেকে কচু তুলতে পারছেন না তারা। কচু বিক্রি করতে না পেরে চরম লোকসানের মুখে পড়েছেন চাষিরা। মেহেরপুর প্রতিনিধি গোলাম মোস্তফা জানাচ্ছেন। মেহেরপুরে প্রতিবারের মতো এবারও আমন কচুর আবাদ করেছে চাষিরা। আবহাওয়া ভালো থাকায় কচুর ফলন ভালো হচ্ছে, তবে কচুর বাজার দর নিম্নমুখী। প্রতি বিঘা জমিতে এবার কচু চাষে খরচ হয়েছে প্রায় 40,000 টাকা। মাঠে এখন কচু আছে, কচুর অবস্থাও খারাপ, কোনো পাটি পাচ্ছে না যে কচু বেচবো, তাহলে কৃষক বাঁচবে কিভাবে? এটা জমি লিজ খরচ দিয়ে মনীষের যে দাম, জিনিসপত্র অন্য কিছু কিনতে পারছি না, অথচ চাষির কোনো জিনিসের মূল্য নেই। ভালো হয়েছে ফলন, বিঘাতে 100 থেকে 120 পর্যন্ত হচ্ছে, কিন্তু কচুর দাম না থাকায় আমরা দিশাহারা হয়ে গেছি। চাষিরা জানান খুচরা বাজারে কচুর দাম আছে, তবে চাষিদের ক্ষেতের কচুর কোনো দাম নেই। কচু ব্যাপারে আইতে বইতে 30,000, নিম্ন তো 40,000 টাকা খরচ। কচু আমার 120 মন করে বিঘি যাবে, ব্যাপারে বইতে দাম নেই তো কি করব? কচুর কোনো দাম নেই, বহু টাকা খরচ। কিছু নাহলে বিঘিতে 40-45,000 টাকা খরচ। গত অবস্থা 1.5 লাখ টাকা বিঘি গিয়েছে, আর এবার 30,000 খদ্দেরই পাচ্ছেন। আলুর দাম কমে যাওয়ায় কচুর দাম কমে গেছে বলছে কৃষি বিভাগ। গতবারে আমার কৃষকরা বেশ লাভ করেছে, এবার বিশেষ করে আলুর উপর নির্ভর করে সবজির দাম হয়, সেই ক্ষেত্রে আলুর দাম কম থাকাতে কচুর দামও কম আছে। আমার বিশ্বাসে আর কিছুদিন গেলে পারে হয়তো আলুর দামের সাথে সাথে কচুর দাম উঠবে। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় এবার প্রায় 2000 হেক্টর জমিতে কচুর চাষ হয়েছে। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। জলাবদ্ধতা নিরসনে নোয়াখালীর চৌমুহনী, ছাতারপাইয়া ও তুলাতুলি খাল
পুনরুদ্ধার অভিযান শুরু হয়েছে। ময়লা আবর্জনা পরিষ্কার, বাঁধ অপসারণ সহ চলছে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান। জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে খাল পরিষ্কার সহ অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। আলাউদ্দিন শিবলুর তথ্য ও ভিডিও চিত্রে আরো জানাচ্ছেন আফরোজা হাসি। নোয়াখালীর শহর ও গ্রামে এখনও জলাবদ্ধতা, এতে দীর্ঘ হচ্ছে স্থানীয়দের ভোগান্তি। পরিস্থিতির উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে সেনাবাহিনীর সহযোগিতায় খাল পরিষ্কার, বাঁধ অপসারণ সহ অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালাচ্ছে উপজেলা প্রশাসন। বেগমগঞ্জ, চৌমনি বা নোয়াখালীবাসীর জন্য একটা চরম দুর্ভোগের বিষয় ছিল যে খালগুলো বদ্ধ হয়ে গেছে এবং অবৈধভাবে বিভিন্ন জায়গায় দখল হয়ে যাওয়ার কারণে পানির ফ্লোটা বন্ধ হয়ে গিয়েছে। এই জায়গাটা যাতে আমরা একযোগে সকলে কাজ করে নোয়াখালীবাসীর এই দুর্ভোগ কাটায় উঠতে পারি, সেই জন্য আমাদের ওনার এখানে আসা। জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে জেলার সব খাল পুনরুদ্ধার ও পরিষ্কারের আহ্বান ভুক্তভোগীদের। অবস্থা দেখেন, বালির অন্তত 3 ফুট পানি, ঘরে পানি, না রান্না বান্না করা যাইতেছে না, খাইতে পারতেছি না। আপাতত অতি দ্রুত সকল খালগুলো পরিষ্কার করা এবং ছোট বড় সব খালের মুখগুলো খুলে দেওয়া। আমরা চাই সরকারিভাবে পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় এই খালগুলো পুনরুদ্ধার করা হোক। 4-5 দিন পানির মানে বাইরে থাকতাম হারিয়ান না, চুলা টুলা সব ডুবে গেছে, রান্নাঘরটা সব পানি, রাস্তাঘাট, বাড়িঘর সব ডুবে, না বাইরে থেকে চলতে পারছি না, করোনা করতে পারছি। জলাবদ্ধতা নিরসনে খাল উদ্ধার কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস স্থানীয় প্রশাসনের। যতক্ষণ পর্যন্ত এই খালে বাঁধগুলো কাটা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা সর্বোচ্চ চেষ্টা করব যে এই অভিযানটা কন্টিনিউয়াস থাকে। চৌমুহনী খাল পরিষ্কার ও পুনরুদ্ধারে উপকৃত হবেন নোয়াখালীর লাখো বাসিন্দা। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। বাংলাদেশ ইলেকট্রনিক্স বিজনেস অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে রাজধানীর কাকরাইলে আইডিইবি মিলনায়তনে সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন অ্যাসোসিয়েশনের সিনিয়র যুগ্ম সদস্য সচিব ও আইইডিবির যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী জয়নুল আবেদিন। অ্যাসোসিয়েশনের সহসভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী, আব্দুল মান্নান ও রেজাউল করিম চৌধুরী সহ নেতারা বক্তব্য রাখেন। সংগঠনকে ব্যবসায়ী বান্ধব এবং গণতান্ত্রিক ধারায় পরিচালনা সহ দিক নির্দেশনা দেন বক্তারা। সংবাদে সময় হলো আবারও বিরতি, আর বিরতির পর যখন ফিরছি তখন থাকছে গাজীপুরের কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 3 জন সহ 4 জন নিহত, কাভার্ড ভ্যানের সাথে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে হতাহত। ফিরে এলাম চ্যানেল আই সংবাদে। দেশ বরেণ্য লেখক ও রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ডক্টর এমাজউদ্দিন আহমেদের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় জনতা ফোরাম নানা কর্মসূচির আয়োজন করে। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলা পোস্টের ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ অলিভ বিন সিদ্দিক তালুকদার বলেন, দেশের আদর্শবাদী শিক্ষক, নিবেদিত প্রশাসক, ইতিহাসের সত্য অনুসন্ধানী, মানবতাবাদী, সৃজনশীল ব্যক্তিত্ব ছিলেন অধ্যাপক ডক্টর এমাজউদ্দিন আহমেদ। সমাজের বৃহত্তর স্বার্থে গুণীজনদের অবদানকে স্মরণীয় করে রাখার জন্য সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন এবং তাদের সম্মানিত করা উচিত। শহীদ জিয়ার আদর্শের সৈনিকেরা কোনো ষড়যন্ত্র বা রক্তচক্ষুকে ভয় করে না। এদেশে জাতীয়তাবাদী শক্তিকে রুখে দেওয়ার ক্ষমতা কারো নেই। শহীদ জিয়ার আদর্শের শক্তিকে দাবিয়ে রাখার চেষ্টা এদেশে কোনোদিনই সফল হবে না বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী লেখক ফোরামের সভাপতি কবি শাহিন রেজা। শুক্রবার সকালে জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে চক্রান্ত এবং অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন ও কবিতা পাঠ আয়োজন করেছে জাতীয়তাবাদী লেখক ফোরাম। মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক, কবি ও শিক্ষাবিদ ডক্টর শহীদ আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক কবি সৈয়দ রনো এবং অন্যান্য সদস্যবৃন্দরা। শহীদ বিধান স্মৃতি পরিষদ আয়োজনে যাদের রক্তে মুক্ত স্বদেশ আমরা তাদের ভুলব না শীর্ষক আলোচনা সভা ও গণসংগীত অনুষ্ঠান হয়েছে। রাজধানীর শিশু কল্যাণ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাবেক তথ্য সচিব সৈয়দ মারগুব মোর্শেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক ডক্টর সুকমল বড়ুয়া। এ সময় ছিলেন বাংলা একাডেমির উপপরিচালক ডক্টর শাহিদ মন্তাজ এবং অন্যরা। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন অমর হাওলাদার বাবুল।
সংবাদের শেষ ভাগে আমরা সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 3 ঘন্টা বিরতি শেষে গোপালগঞ্জ জুড়ে আবারও চলছে অনির্দিষ্টকালের কারফিউ। অপরাধীদের নৌপথে পালানো ঠেকাতে কোস্টগার্ড মোতায়েন। সরকার পক্ষপাতমূলক আচরণ করছে বলে বিএনপির অভিযোগ। একটি মহল ফ্যাসিবাদ ফিরিয়ে আনার পায়তারা করছে মন্তব্য। জাতীয় সমাবেশ ঘিরে যানজট, জনভোগান্তির জন্য আগাম ক্ষমা চাইল জামায়াত। সমাবেশ সফল করতে রাজধানীবাসীর সহযোগিতা কামনা। মুজিববাদ ও ফ্যাসিবাদ শেষ না হওয়া পর্যন্ত এনসিপির লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা। হামলা মামলা দিয়ে এনসিপিকে দমন করা যাবে না মন্তব্য। এবং বৈশ্বিক উষ্ণায়ন সহনীয় মাত্রায় রাখতে মেহেরপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করবে প্রত্যাশা। সংবাদে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।